আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের একজন রাজকুমারীর গল্প শোনাতে চলেছি যে কিনা নিজের ভালোবাসা খুঁজতে বেরিয়েছিল, কিন্তু ভালোবাসা খুঁজতে গিয়ে সে একটা রাক্ষসের প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু ভালোবাসা যখন সত্যি হয় তখন দানবও পরিণত হয়ে যায় একজন রাজকুমারে। তো চলুন শুনে আসা যাক মানুষ আর দানবের এক জাদুকরী প্রেম কাহিনী। তো গল্পের শুরুতে আমরা এডওয়ার্ড নামের একজন রাজকুমারকে দেখি। সে এতটাই বুদ্ধিমান, স্মার্ট আর দয়ালু ছিল যে পুরো পৃথিবী তাকে চিনত, কারণ সে সবসময় মানুষকে সাহায্য করত। এডওয়ার্ডের একজন বন্ধু ছিল যার নাম ছিল বারবারা। বারবারা নিজেও ছিল একজন রাজকুমারী। বারবারার একটা উড়ন্ত জাদুর বাল্ব ছিল, এটা মানুষের মতো কথাও বলতে পারত। আর এই জাদুর বাল্বটি ছিল বারবারার খুবই ভালো বন্ধু। আমরা দেখতে পাই যে সেই প্রাসাদের ভেতরে অনেক ধরনের যন্ত্রপাতি আর ডিভাইস রয়েছে। আর বারবারার বাবা অর্থাৎ রাজা জাদু করতে খুবই পছন্দ করত। এই কারণে তিনি প্রত্যেকটা টেকনিক্যাল জিনিসের ভেতরে একটি ম্যাজিক্যাল সিরাম ঢেলে দিত, যার কারণে সেই জিনিসগুলোর মধ্যে প্রাণ সঞ্চার হয়ে যেত, আর যেগুলোকে স্পার্ক বলে ডাকত তিনি। তো আজকে ছিল বারবারার জন্মদিন। বারবারা সবসময় প্রাসাদ থেকে গোপনে পালিয়ে যেত, আর আজকেও সে প্রাসাদের ভেতরে ছিল না। এই জন্য প্রাসাদের সবাই মিলে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর পরে জানা যায় যে সে তার লক্কার খোলা রেখেই কোথাও পালিয়ে গিয়েছে। অন্যদিকে আমরা বারবারাকে দেখতে পাই যে কিনা তার উড়ন্ত বাল্ব, যার নাম ছিল বাল্বি, তাকে বলে যে অনেক দিন হয়ে গেছে কিন্তু এডওয়ার্ডের কোনো উত্তর বা চিঠি আসছে না। আসলে বারবারা চাচ্ছিল এডওয়ার্ডকে তার মনের না বলা কথাগুলো জানিয়ে দিতে। সে আসলে এডওয়ার্ডকে অনেক ভালোবাসে, আর তাছাড়াও তার তো প্রাসাদে থাকতে এমনিতেও ভালো লাগে না। সে খুবই স্বাধীন চেতনার একজন মেয়ে। সে মনে করে যে এডওয়ার্ডকে ভালোবাসার কথা বললে এডওয়ার্ড তাকে এই জায়গা থেকে অনেক দূরে নিয়ে যেতে পারবে। ঠিক সেই সময় রাজা তার মেয়েকে খুঁজে বের করে ফেলে আর তার সঙ্গে দেখা করতে আসে। বারবারা ততক্ষণে তার রুমে ফিরে এসেছিল। আর এখানে আমরা আরও জানতে পারি যে রাজা আসলে তার মেয়ের ব্যাপারে খুবই প্রোটেক্টিভ। সে চায় তার মেয়ে সব সময় বিপদ আপদ থেকে দূরে থাকুক। কিন্তু বারবারা এইসব বিষয় একদমই পছন্দ করতো না। বারবারার ইচ্ছে ছিল সে নিজের জীবন স্বাধীনভাবে কাটাবে। তো এই সময় রাজা বারবারার ঘরে প্রিন্স এডওয়ার্ডের একটা বই দেখতে পায়। এটা দেখে তিনি তার রোবটের উপরে প্রচণ্ড রেগে চিৎকার করে ওঠে এবং বলে, আজ থেকে এই বই এখানে যেন না থাকে। এরপর সিন চলে যায় সি টাউনের পোস্ট অফিসে, যেখানে বারবারার নামে একটা চিঠি এসেছিল। আর বারবারার হাতে সেই চিঠিটা যাবার আগেই সেই চিঠিটা পেয়ে যায় একজন ছেলে, যার মাথায় টাক ছিল। আর তাছাড়া ওই ছেলেটার নাম ছিল চয়েস। তো বারবারা জানতে পারে যে তার কাছে এডওয়ার্ডের চিঠি এসেছে। সে তো ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু সেই ছেলেটা বারবারাকে এই চিঠিটা দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। সে বলে যে এই চিঠি আমি দেব না। বারবারা তখন সেই ছেলের কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিয়ে পালিয়ে চলে যায়, কিন্তু দৌড়াদৌড়ির মাঝে চিঠিটা উড়ে গিয়ে সোজা রাজা অর্থাৎ কিং এর কাছে পৌঁছে যায়। এরপর রাজা যখন সেই চিঠিটা পড়ে তখন তিনিও প্রচণ্ড রেগে যায়। এই কারণে রাজা বারবার তার মেয়েকে সতর্ক করে দেয় যদি আবার সে কখনো এমন কিছু করে তাহলে খুব শীঘ্রই তিনি তার বিয়ে দিয়ে দেবে। এদিকে চয়েস প্রাসাদের ভেতরে ঘুরতে ঘুরতে সোজা একটা ল্যাবরেটরির ভেতরে ঢুকে পড়ে। সেখানে সে দেখতে পায় যে একটা লকারের ভেতরে সে ম্যাজিক্যাল সিরাম রাখা আছে। এই সময় হঠাৎ করে রাজা সেই ল্যাবের ভেতরে চলে আসে, আর দুর্ঘটনাবশত চয়েসের হাত থেকে সেই ম্যাজিক্যাল সিরাম নিচে পড়ে যায়, যার ফলে সেখানে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। তখন রাজা চয়েসকে বলে দ্রুত এখান থেকে সরে যেতে এবং সেই ম্যাজিক্যাল সিরাম তাকে ফিরিয়ে দিতে। রাজা আরও বলে যে এই সিরামের বদলে আমি তোমাকে যে কোনো কিছু দিতে পারি। তখন চয়েস বুঝে যায় যে এই ম্যাজিক্যাল সিরাম আসলে কতটা গুরুত্বপূর্ণ। এই কারণে সে সুযোগ বুঝে রাজাকে বলে যে এই রাজ্যের প্রিন্স হতে চায় সে, অর্থাৎ সে রাজকুমারী বারবারার সঙ্গে রাজাকে বিয়ের প্রস্তাব দেয়। অন্যদিকে বারবারা এই প্রাসাদের সত্যি খুবই অতিষ্ঠ হয়ে উঠেছিল। এজন্য সে তার বাবাকে বিরক্ত করার জন্য একটা কাটা ছেঁড়া পোশাক পরে নেমে যায়, যাতে করে তার বাবা সকল মানুষের সামনে লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যায়। রাজা তখন বলে যে এটা তো তোমার মায়ের ড্রেস ছিল। আর বারবারা তো ইচ্ছে করেই তার মায়ের পোশাকটা নষ্ট করে ফেলেছে। এদিকে রাজার কাছে তো আর কোনো উপায় ছিল না সেই ম্যাজিক্যাল সিরামটাকে রক্ষা করার জন্য। তাই বারবারার এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়া সত্ত্বেও রাজা সবার সামনে চয়েসের সাথে তার মেয়ের বিয়ের ঘোষণা দিয়ে দেয়। সবাই ভাবতে থাকে যে রাজা এটা কি করলেন। তো বাকি সবাইও এই ঘোষণাতে খুবই অবাক হয়ে গিয়েছিল। বারবারা আর সহ্য করতে না পেরে তার ঘোড়াটিকে ডেকে পাঠায়, যার উপরে চড়ে সে মুহূর্তের মধ্যে প্রাসাদ থেকে পালিয়ে চলে যায়। তারপর চয়েসও বারবারাকে বাঁচাতে তার পেছনে পেছনে জঙ্গলের দিকে চলে যায়।
বারবারা পালাতে পালাতে একটা গাছের সঙ্গে ধাক্কা খায় এবং সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সুযোগে চয়েস বারবারাকে দেখে ফেলে আর তাকে একটা ব্যাগে ভরে নিজের সঙ্গে নিয়ে যায়। কিন্তু সে জঙ্গল থেকে বের হবার আগে সেখানে একটা কথা বলা খরগোশ চলে আসে। খরগোশটা বলে যে এই পুরো এলাকা আমার আর বগির দখলে। বগি হলো একটা বিশাল মনস্টার। এই জঙ্গলের সকল পশু পাখিকে সে নিজেই দেখে রাখে। তো যাই হোক, কথা বলা খরগোশটা একটা বাঁশি বাজায় আর তখনই চয়েসের সামনে একটা বিশাল দানব চলে আসে। এই কারণে চয়েস ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে পালানোর সময় তার হাত থেকে সে জাদুর স্পার্কটা পড়ে যায়। সে দেখতে পায় যে স্পার্কের বোতলের ভেতর থেকে এক ধরনের এনার্জি বের হচ্ছে। তো যাই হোক, অন্যদিকে সেই খরগোশ আর বগি নামের চরিত্র বারবারাকে নিজেদের সঙ্গে নিয়ে যায়। বারবারার যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা গাছের মধ্যে দেখতে পায়। সেখানে সে তার প্রিয় বইটাও দেখতে পায়, কিন্তু বইটা হাতে নেবার সাথে সাথে সে পড়ে গিয়ে আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর জ্ঞান ফিরে আসতেই সে তার সামনে বগিকে দেখতে পায়। জিজ্ঞাসা করে যে তুমি এই জঙ্গলে কিভাবে আসলে? বারবারা খরগোশ আর বগির কথা বলা শুনে খুবই অবাক হয়ে যায়। এরপর বারবারা তাদের দুজনকে জানায় যে আমি এই রাজ্যের রাজকুমারী। সে ভেবেছিল যে এই দুজনকে বোকা বানিয়ে সে এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু ঠিক তখনই তারা দুজন মিলে দরজাটা বন্ধ করে দেয়। খরগোশ ভাবছিল যে নিশ্চয়ই রাজকুমারীকে ফিরিয়ে দিলে তার বদলে রাজা তাদেরকে অনেক টাকা দেবে। এই কারণে সে তার বন্ধু বগিকে বলে যে আমরা বারবারাকে আবারও প্রাসাদে ফিরিয়ে দেব। এই কথা শুনে বারবারার মনে পড়ে যায় সে যদি প্রাসাদে ফিরে যায় তাহলে তাকে চয়েসের সঙ্গে বিয়ে করতে হবে। এই কারণে সে খরগোশের কাছে অনুরোধ করে আর বলে যে আমাকে প্লিজ প্রিন্স এডওয়ার্ডের কাছে যেতে দাও। কিন্তু খরগোশ তো তার কথা মানে না, সে বারবারাকে ধরে ফেলে। অন্যদিকে চয়েস পালাতে পালাতে প্রাসাদে পৌঁছে রাজাকে সে বিশাল দানব সম্পর্কে জানায়। সে বলে যে আপনার মেয়েকে যদি বাঁচাতে হয় তাহলে আগে আমাকে এই ম্যাজিক্যাল সিরাম সম্পর্কে সবকিছু বলতে হবে। রাজা জানায় যে বারবারা জন্মের পর খুবই দুর্বল ছিল। সবাই ভেবেছিল বারবারা হয়তো আর বাঁচতে পারবে না। তখন কেউ একজন তাকে এই স্পার্ক সম্পর্কে জানায়। একমাত্র এই স্পার্ক দিয়েই বারবারার জীবন বাঁচানো যেত, কারণ এই স্পার্কের এক ফোঁটা পানি যে কোনো কিছুর মধ্যে দিলে সেটা জীবন্ত হয়ে যায়। এই জন্য সে এই স্পার্কের উৎসের খোঁজ করতে করতে এমন একটা জায়গাতে পৌঁছে যায় যেটা আসলে মাদার নেচার তৈরি করেনি। মাদার নেচার বলতে এখানে প্রকৃতিকে বোঝানো হয়েছে। তো রাজা তখন এই স্পার্কের উৎসকে নিজের সাথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু ঠিক তখনই একটা বিশাল ঝড় এসে পড়ে। সে শুধুমাত্র এক বোতল স্পার্কের পানি নিতে পেরেছিল, আর প্রচণ্ড ঝড়ের কারণে রাজা তখন সেখান থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু তার চলে যাবার পরে মাদার নেচার পুরো জায়গাটাকে সিল করে দিয়েছিল। এর কারণে আর কেউ সেখান থেকে জাদুর পানি নিতে পারেনি। এই সব কিছু শুনে চয়েস মনে করে যে এই শক্তি সে পেলে সে যে কারো সাথে লড়াই করতে পারবে। এই কারণে সে বিশাল দানব অর্থাৎ বগির সঙ্গে লড়াই করার জন্য বিশাল একটা রোবোটিক সৈন্যবাহিনী তৈরি করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বারবারাকে খরগোশ আর বগি বেঁধে রেখেছিল। বারবারা বলে যে তোমাদের সাহস কিভাবে হয় আমাকে বেঁধে রাখার। এদিকে বারবারার এত বকাবকি সহ্য করতে না পেরে বগি তাকে একটা ধমক দেয়। তো এদের তিনজনের মধ্যে এই বিষয়টা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়, আর ঝগড়ার এক পর্যায়ে বগি পিছলে সোজা নদীর মধ্যে পড়ে যায়। কিন্তু বগি তো সাঁতার কাটতে জানতো না। এই কারণে বারবারা এবং খরগোশটা একসাথে মিলে বগিকে প্রাণে বাঁচিয়ে নেয়। এরপর বারবারা বলে যে তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমার জীবন বাঁচিয়ে ঋণ শোধ করেছি হিসাব বরাবর। এখন তুমি আমাকে আর আটকে রাখতে পারবে না। এটা বলেই বারবারা চলে যাচ্ছিল, তবে যাবার আগে সে বলে বগি শোনো, পানিতে ভিজে তোমাকে দেখতে কিন্তু আরো অনেক সুন্দর লাগছে। এদিকে খরগোশটা বারবার বারবারার পথ আটকে দিচ্ছিল। তখনই বারবারা জানায় যে আমি এই জায়গার রাজকুমারী আর এই জঙ্গলটাও আমার রাজ্যের মধ্যে পড়ে। এদের মধ্যে আবারও এই ব্যাপারটা নিয়ে ঝগড়া লেগে যায়। তাই বগি রেগে গিয়ে বারবারাকে তুলে সোজা পাহাড়ের একটা চূড়ায় নিয়ে যায় আর বলে যে তোমার এই জিনিসগুলো নিয়ে অহংকার করা একদমই উচিত নয়। এই পুরো জঙ্গল আসলে মাদার নেচার রক্ষা করে। উনি যদি সবকিছু ছেড়ে দেন তাহলে এখানে কারো জীবনের কোনো উৎসই থাকবে না। এরপর বগি বারবারাকে মাদার নেচারের সেই স্পার্কের উৎসতা দেখায়। বারবারা যখন এত ম্যাজিক্যাল জিনিস দেখে ফেলে তখন সে তার নিজের ভুল বুঝতে পারে। তারপর সে বগিকে নিজের সমস্যাগুলোর কথা বলতে শুরু করে। অন্যদিকে চয়েস সেই স্পার্কের পানির সাহায্যে একটা বিশাল রোবোটিক সৈন্যবাহিনী তৈরি করে ফেলেছিল, আর তাছাড়াও তার একটা হাত প্যারালাইজ ছিল, সেটাও সেই পানির সাহায্যে সারিয়ে তোলে। চয়েস বুঝতে পারে যে এই পানির ভুল ব্যবহার কখনোই করা উচিত হবে না। রাজা তাকে বারবার এসব কিছু করতে মানা করত,
কিন্তু সে রাজার কথা শুনতই না। এদিকে চয়েস যে সৈন্যবাহিনী তৈরি করেছিল সেই সৈন্যবাহিনীগুলোকে দিয়ে সে বগিকে খুঁজে বের করার জন্য পাঠিয়ে দেয়। তার ড্রোন সেই পুরো সৈন্যবাহিনীকে নেতৃত্ব দিচ্ছিল। এর পরের দৃশ্য পরিবর্তন হলে বগি, খরগোশ আর বারবারাকে আমরা দেখতে পাই। তারা দুজনেই বারবারাকে নিয়ে এডওয়ার্ডের কাছে চলে যাচ্ছিল। তো যাবার পথে রাত হয়ে গেলে সবাই একটা জায়গাতে বিশ্রামের জন্য থেমে যায়। সেখানে বগির হাবভাব দেখে খরগোশ বুঝতে পারে যে বগি আসলে বারবারাকে পছন্দ করতে শুরু করেছে। এই কারণে খরগোশ বগিকে বোঝায় যে তুমি তো একটা দানব, আর একজন দানব আর মানুষের মধ্যে কোনো সম্পর্ক হতেই পারে না। এই কথা শুনে বগি খুবই মন খারাপ করে। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এরপর একটা গল্পে গল্পে বলা হয় যে ছোটবেলায় বগি নাকি একজন মানুষ ছিল। সে এই বরফের নিচে আটকা পড়ে গিয়েছিল। তখন তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আর তার পরিবারের কেউ তার পাশে ছিল না। খরগোশ ভেবেছিল যে এই মানুষটা হয়তো আর বাঁচতে পারবে না। এই একা একজন শিশুর সাহায্য করার জন্য তখন সেখানে হাজির হয় মাদার নেচার, অর্থাৎ প্রকৃতি। তারপর প্রকৃতি এই শিশুটাকে বাঁচানোর জন্য তাকে একটা দানবে রূপান্তরিত করে দেন। এরপর থেকে সেই দানব এই পুরো জঙ্গলটাকে রক্ষা করতে শুরু করে। তো এদিকে সকাল হয়ে গেলেও বগি এখনও ফিরে আসেনি। এই কারণে খরগোশটা তাকে ডাকতে ডাকতে নিজের বাঁশি বাজাতে থাকে। এদিকে চয়েসের পাঠানো রোবট সেনাবাহিনীগুলো তাদেরকে খুঁজে পেয়ে যায়। এরা সরাসরি খরগোশটার উপরে আক্রমণ করে দেয়। অন্যদিকে একটা কুকুর রোবট বারবারার ক্ষতি করতে যাচ্ছিল, আর তখনই খরগোশটা তার উপরে একটা বিশাল পাথর ফেলে দেয়। এই সময় বারবারা নিজের বাবার কথা মনে করে দৌড়ে চলে যায়। কিন্তু খরগোশ ভেবেছিল যে রাজা ভালো মানুষ নয়, নিশ্চয়ই এই রোবটগুলো তিনিই পাঠিয়েছে। এই জন্য খরগোশ বারবারাকে নিজের অতীতের কথা মনে করিয়ে দেয় আর বলে যে আজ পর্যন্ত তুমি কয়টা কথা বলা খরগোশ দেখেছো? আমার এমন পরিস্থিতির জন্য তোমার বাবা দায়ী। তাছাড়াও সে নিজের সম্পর্কে এক ভয়াবহ অতীত জানায়, আর তা হলো সে একবার খুবই অসুস্থ হয়ে পড়েছিল। মানে কেউ এই খরগোশটাকে ইট দিয়ে আঘাত করেছিল। তখন রাজা নাকি এই খরগোশের মধ্যে একটা যন্ত্র বসিয়ে দেয় এবং স্পার্কের পানির সাহায্যে তাকে একটা জীবন্ত যন্ত্রে রূপান্তরিত করে। খরগোশের আত্মা এখন আর জীবিত নেই, শুধু তার রোবোটিক শরীরটাই বেঁচে আছে। বারবারা বলে যে আমার বাবা তো তোমার কোনো ক্ষতি করেনি, বরং তোমাকে নতুন জীবন দিয়েছে। খরগোশ বলে যে এটা আবার কেমন জীবন? আমিও তো একটা জড়বস্তু, কারণ আমার বাচ্চারা আমাকে দেখলে ভয় পায়। বারবারা বলে যে আমার তো একবারও মনে হয়নি তুমি কোনো যন্ত্র, তোমার মধ্যেও আত্মা আছে। এই কথা শুনে খরগোশটা খুশিতে তাকে জড়িয়ে ধরে। এই সময় এখানে চয়েসের অন্যান্য রোবটেরাও পৌঁছে যায়। তাছাড়াও বগি ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিল। তো এখন বগি এইসব রোবটের উপরে আক্রমণ করে, আর এদিকে রাজা ড্রোনের সাহায্যে বারবারাকে দেখে ফেলেছিল। অন্যদিকে চয়েসের চোখ পড়ে যায় জঙ্গলের মধ্যে থাকা স্পার্কের উৎসের দিকে। রাজা এটা দেখতে পেয়ে তার মনোযোগ ঘোরানোর চেষ্টা করে, কিন্তু চয়েস উল্টে রাজাকেই বন্দি করে ফেলে। সে বুঝতে পারে যে রাজা তাকে সেদিন মিথ্যে কথা বলেছিল। স্পার্কের উৎস এখনও সেখানেই রয়েছে, মাদার নেচার সেটাকে সিল করে দেয়নি। চয়েস আসলে এই সব কিছু দেখে প্রচণ্ড লোভে পড়ে যায়, আর সে বলে যে এই সমস্ত স্পার্ক দিয়ে আমি পুরো পৃথিবী জিতে নিতে পারবো। এরপর সে বাকি রোবটদের আরও সেনাবাহিনী তৈরি করার নির্দেশ দেয় এবং সে এই পুরো সৈন্যবাহিনী নিয়ে সেই স্পার্কের উৎসটা হাসিল করতে বেরিয়ে পড়ে। এরপর বগি আর খরগোশ বারবারাকে নিয়ে এডওয়ার্ডের রাজ্যে চলে যায়। তবে শহরে প্রবেশ করার আগে খরগোশটা তার বাঁশিটা বারবারাকে দিয়ে বলে, যখনই তোমার প্রয়োজন হবে শুধু বাঁশিটা বাজিয়ে দিও। এদিকে বারবারা তো ছিল একজন প্রিন্সেস। সে শহরে আসার পরে সেখানকার মানুষের মতো স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছিল। তারপরেও সে বহু কষ্টের মাধ্যমে এডওয়ার্ডের প্রাসাদের ভেতরে পৌঁছাতে সক্ষম হয়। সেখানে তার সামনে একজন নারী দাঁড়িয়েছিল যার নাম হলো প্রিন্সেস এডওয়ার্ডনা। এই নারী জানায় যে এডওয়ার্ড নামের কেউ বাস্তবে ছিলই না। সে নিজে একজন লেখক যিনি এই কাহিনী লিখেছিল, আর তার কাহিনীর মূল চরিত্র ছিল এডওয়ার্ড নামের প্রিন্স। বারবারা বলে যে এটা সত্য হতেই পারে না, এডওয়ার্ড আমাকে চিঠি পাঠিয়েছিল। তখন প্রিন্সেস জানায় যে এটা শুধু আমার ভক্তদের সাথে একটা সুন্দর সম্পর্ক রাখতে রিপ্লাই চিঠি পাঠানোর প্রক্রিয়া। এভাবে করলে মানুষ এডওয়ার্ডের উপরে বিশ্বাস করত এবং বইগুলো আরও বেশি বিক্রি হতো। এই কথা শোনার পরে বারবারা খুবই অবাক হয়ে যায়। আর তাছাড়াও সে চারপাশে তাকিয়ে দেখে অনেক লোক এরকম ভুয়ো চিঠি বানানোর কাজ করছে। অন্যদিকে লেখিকা এডওয়ার্ড খবরের কাগজ পড়ে জানতে পারে যে পাশের রাজ্যের রাজকুমারী তার ক্যাসেল থেকে পালিয়ে গিয়েছিল, আর সে অন্য কেউ নয়, তার সামনে দাঁড়িয়ে থাকা বারবারা ছিল। এরপর সে বারবারাকে বলে যে আমি তোমাকে সাহায্য করতে চাই,
এটা বলেই সে তাকে একটা ঘরে বন্দি করে দেয়, কারণ এডওয়ার্ডের মা তাকে বলেছিল যদি তুমি বারবারাকে রাজার কাছে ফেরত দিয়ে আসো তবে তোমাকে অনেক টাকা দেয়া হবে। তখন বারবারার সেই জীবন্ত বাল্বটা এসে তাকে বাঁশি বাজাতে বলে, কারণ এই বাঁশির শব্দ শুনে বগি নিশ্চয়ই তাকে বাঁচাতে আসবে। কিন্তু বাঁশি বাজালেও শহরের ট্রাফিকের শব্দে বাঁশির সুর খুব বেশি দূর পর্যন্ত যায়ই না। বারবারা যখন আবারও বাঁশি বাজাতে যায় তখনই বাঁশিটা বহু উপর থেকে নিচে পড়ে যায়। বাল্ব তখন আর কোনো উপায় না পেয়ে নিজেই গিয়ে বগিকে বারবারার খবর জানিয়ে দেয়। বগি তখন এক ছুটে বারবারাকে বাঁচাতে চলে আসে। শহরের মধ্যে এমন একটা দানবকে দেখতে পেয়ে সেখানে রীতিমতো হইচই বেঁধে যায়। আর এদিকে বগি সকল গার্ডদের উপেক্ষা করে বারবারার কাছে গিয়ে পৌঁছায়। বারবারা তাকে দেখে জড়িয়ে ধরে, আর গার্ডরা তো বগিকে মারতে যাচ্ছিল, কিন্তু এডওয়ার্ড তার গার্ডদেরকে থামিয়ে দেয় এবং ওদেরকে চলে যেতে বলে। গার্ডরা এডওয়ার্ডকে জিজ্ঞাসা করলে সে জানায় যে আমি কখনো নিজের চোখে রূপকথার মতো ঘটনা দেখিনি। আজকে যখন দেখতে পেয়েছি তখন তাকে আটকে রেখে এই পাপ কাজ আমি করতে পারবো না, তাই ওদেরকে বাধা দেবার এই কাজ আমি কোনোভাবেই করব না। অন্যদিকে জানা যায় যে চয়েস সেই জাদুর সোর্সটা খুঁজে পেয়েছে এবং সেই সঙ্গে যে রাস্তাটা বন্ধ ছিল সেটাও সে খুলে ফেলেছে। চয়েস তার সমস্ত যন্ত্রের ভেতরে এই ম্যাজিক্যাল স্পার্ক জমা করতে শুরু করে দেয়। এদিকে বগি তখন বারবারাকে নিয়ে স্পার্কের কাছে পৌঁছে যায়। তারা নিজেরাও চয়েসকে বাধা দেবার অনেক চেষ্টা করে। অবশেষে এখানে রাজা পৌঁছে যায় এবং সে চয়েসকে এরকম কাজ করতে নিষেধ করতে থাকে, কিন্তু চয়েস তো তার কোনো কথাই শোনে না। তাই এই সময় রাজা তার রিমোট কন্ট্রোল থেকে একটা বাটন প্রেস করে, যার ফলে সমস্ত সিস্টেম বন্ধ হয়ে যায়। এমনকি চয়েসের যে হাতটা রোবোটিক্স ছিল সেটাও খুলে পড়ে যায়, যার ফলে তার হাত আবারও প্যারালাইজড হয়ে যায়। এরপর চয়েস প্রচণ্ড রেগে গিয়ে সেই স্পার্কের পানি পান করতে শুরু করে দেয়, আর দেখতে দেখতে সে একটা শয়তান মনস্টারের রূপ নিয়ে নেয়। চয়েস মনে করে যে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে গেছে, তাই সে মাদার নেচারকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এরপর মাদার নেচার সেখানে একটা বিশাল ঝড় সৃষ্টি করে, যার ফলে চয়েসকেও সেই ঝড় নিজের ভেতরে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু এই সময় চয়েস বারবারাকে ধরে রেখেছিল, যা দেখে বগিও সেই ঝড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং বারবারাকে তুলে নিয়ে অন্যদিকে লাফিয়ে আসে। বালবি তাদেরকে সাহায্য করার জন্য একটি রশি পাঠায় এবং এর ফলে এই দুজন ঝড়ের ভেতর থেকে ফিরে চলে আসে, কিন্তু ঝড় এতটাই বড় ছিল যে চয়েসকে ঝড়ের ভেতরে টেনে নিয়ে চলে যায়। তো মানুষের এমন কাজ দেখে প্রকৃতি মা সেই জাদুর স্পার্কটা তুলে নিয়ে যায়, যার ফলে এই স্পার্কের কারণে বেঁচে থাকা প্রত্যেকটা জিনিস আর প্রাণী অকেজো হয়ে পড়ে। যার ফলে বারবারা জানতে পারে যে স্পার্কের শক্তির কারণেই সে এতদিন বেঁচে ছিল। স্পার্ক ফুরিয়ে যেতেই বারবারাও সেখানেই মারা যায়। কিং বারবারার কাছে বারবার ক্ষমা চেয়ে বলে যে আজ পর্যন্ত সে এই বিষয়টা তাকে বলেনি। এই দৃশ্যটা দেখে বগি প্রচণ্ড কষ্ট পায় এবং সে মাদার নেচারের কাছে অনুরোধ করতে থাকে যে আপনি আমার জীবন নিয়ে নিন, কিন্তু এই দুজনকে আবারও জীবিত করে দিন। মাদার নেচারও এই অনুরোধ মেনে নেয়, যার ফলে বগিকে সেখানে একটি স্টোন মনস্টারে পরিণত করে দেয়। অর্থাৎ বগির প্রাণ নিয়ে মাদার নেচার বারবারা এবং সেই খরগোশটার প্রাণ ফিরিয়ে দিয়েছে। এরপর গল্প আবার অনেক বছর পরে শিফট হয়ে যায়, যেখানে বারবারা বগির সাথে দেখা করতে এসেছে। বগি তখনও পাথর হয়ে সেখানে পড়েছিল। বারবারা বগিকে ধরে অনেক কান্না করে, তার বিশ্বাস বগি একদিন অবশ্যই ঠিক হয়ে যাবে। বারবারা বগিকে দেখা শেষ করে ফিরেই যাচ্ছিল, তখনই সেখানে হঠাৎ করে মাদার নেচার তার ম্যাজিক্যাল স্পার্ক ফিরিয়ে দেয়। বারবারা বুঝতে পারে যে বগি তার মানে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আর দেখা যায় যে সত্যি সত্যি বগি এখন তার মনস্টার রূপে নেই, বরং বগি দেখতে বারবারার সেই কল্পনার রাজকুমার এডওয়ার্ডের মতো। বারবারা খুশিতে দৌড়ে গিয়ে বগিকে জড়িয়ে ধরে, আর তারা দুজনকে নিজেদের ভালোবাসার কথা জানায়। আর এভাবেই সুন্দর একটা রোমান্টিক হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন, সেগুলো আমি ঠিক করে নেবার চেষ্টা করব। আর হ্যাঁ, উচ্চারণের অসুবিধার জন্য বেশ কিছু জায়গাতে আমি নাম পরিবর্তন করে দিয়েছি। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।